সালটা 2027। পৃথিবীর এমন অবস্থা যে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। তার থেকেও অবাক ব্যাপার হলো 18 বছর ধরে পৃথিবীতে আর কোনো বাচ্চা জন্ম নেয় না এখন। কিন্তু একদিন হঠাৎ এই কুমারী মেয়েটা গর্ভবতী হয়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এই বাচ্চাটাকে পাওয়ার জন্য কিছু মানুষ এমন কিছু করতে শুরু করে যে বাচ্চাটাকে বাঁচানোর জন্য এই গর্ভবতী মেয়েটা কখনো জঙ্গলে কখনো জলে প্রাণ বাঁচিয়ে ছুটছে একটা বড় নদীতে এই জাহাজটাকে ধরার জন্য। এই গর্ভবতী মেয়েটার বাচ্চাকে দেখার জন্য সৈন্যরা পর্যন্ত যুদ্ধ থামিয়ে দেয়। একটা সেরা সাইফাই থ্রিলার এসডি স্টোরি প্রেজেন্টস চিলড্রেন অফ মেন। মুভি শুরু হয়, দেখানো হয় পৃথিবীতে কোনো একটা কারণে প্রায় সব দেশ ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র ব্রিটেন কোনো রকম ভাবে টিকে ছিল। এবং এই জন্য পৃথিবীর বাকি দেশগুলো যেখানে ধ্বংস হয়ে যাচ্ছিল সেখান থেকে মানুষ ব্রিটেনে ঢুকতে শুরু করে রিফিউজি বা শরণার্থী হিসাবে। এই খবরটা লন্ডনের একটা কফি শপে দেখানো হচ্ছিল। সেখানে একজন ব্যক্তি কফি অর্ডার দেয়, নাম থিও। আরেকটা খবরও কিন্তু শোনা যাচ্ছিল একই সাথে, বেবি ডিওগো নামে পৃথিবীর সব থেকে ইয়ং মানুষ, যে কিনা মাত্র 18 বছর বয়সেই মারা গেছে। হ্যাঁ, পৃথিবীতে এখন যুবক বা কম বয়স্ক মানুষ বলতে কেউ নেই। যারা আছে সব মাঝবয়স্ক বা বৃদ্ধ মানুষ। কারণ 18 বছর হয়ে গেল পৃথিবীতে নতুন কোনো সন্তান জন্ম নিচ্ছে না, মানুষ সন্তানের জন্ম দিতে পারছে না। এবং এর ফলে পৃথিবী একটা ভয়ানক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কিছু বছর পর পৃথিবীতে আর কোনো মানব জাতির অস্তিত্ব থাকবে না। থিও এই খবরটা শুনে দোকান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই সামনের বিল্ডিংয়ে একটা জোরে বিস্ফোরণ ঘটে। সবাই চিৎকার করতে থাকে, চারপাশে শুধুমাত্র ধ্বংস আর যন্ত্রণা দেখা যায়। প্রায় প্রতিদিনই এই যন্ত্রণার দৃশ্য, এই ধ্বংস দেখতে দেখতে অভ্যস্ত ক্লান্ত হয়ে পড়েছে এখানকার মানুষ। কারণ পৃথিবীর সব দেশের মানুষ যদি একটা জায়গায় চলে আসে, সেখানে মারামারি, ডাকাতি, খুন, জখম এসব চলতেই থাকবে, খাবার জন্য, বাসস্থানের জন্য। থিও তার এক বয়স্ক বন্ধু জ্যাসপারের সঙ্গে বাড়ির দিকে রওনা দেয় এবং যাওয়ার সময় তারা দেখতে পায় অনেক বন্দী রিফিউজি বা শরণার্থীদের, যারা কিনা নিজেদের দেশ ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে এসেছিল। কিন্তু ইংল্যান্ডের সরকার এই মানুষগুলোকে, যেহেতু মানুষগুলো অবৈধভাবে ইংল্যান্ডে ঢুকে এসেছিল, তাদেরকে অপরাধী ঘোষণা করে বন্দী করে নেয় এবং তাদেরকে বেক্সিল নামে একটা জায়গায় পাঠিয়ে দেয়, যেখানে এইসব মানুষগুলোকে কঠোর নিয়ন্ত্রণে রাখা হতো, সমাজ থেকে আলাদা এবং খুব খারাপ আচরণ করা হতো তাদের সঙ্গে। যখন তখন মহিলাদেরকে ধর্ষণ করা হয়, মানুষের সাথে পশুর মতো আচরণ করা হয়। জ্যাসপার নিজের বাড়ি পৌঁছে যায়। তার বাড়িটা ছিল জঙ্গলের মধ্যে একটা নির্জন স্থানে। এই স্থানটা দেখে বাইরে থেকে কেউ সহজে বুঝতেও পারবে না যে এখানে কেউ থাকে। জ্যাসপার নিজের স্ত্রীকে দেখাশোনা করত। জ্যাসপার এবং থিওর কথা শুনে বোঝা যায় হিউম্যান প্রজেক্ট নিয়ে ইংল্যান্ডে কোনো একটা গোপন গবেষণা চলছে। এই প্রজেক্টটা কি ছিল? এই প্রজেক্টটা ছিল একটা গোপন দল, যেখানে বিজ্ঞানী আর গবেষকরা মানব জাতিকে ভবিষ্যতে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। তারা এমন কিছু উপায় খোঁজার চেষ্টা করছিল যাতে মানুষ আবার সন্তানের জন্ম দিতে পারে। থিও যখন কাজের জন্য বাইরে বেরোচ্ছিল, সে জানতো না আজকের দিনটা তার জীবন বদলে দিতে চলেছে। কিছু কিডন্যাপার থিওকে ধরে নিয়ে একটা ছোট্ট ঘরে নিয়ে আসে। সেখানে থিও অবাক হয়ে যায়, তার সামনে নিজের এক্স ওয়াইফ বা প্রাক্তন বউ জুলিয়ানকে দেখতে পায় সে। জুলিয়ান এবং তার দলের লোকেরা এই যে রিফিউজিদের উপর অত্যাচার করছে ইংল্যান্ডের সরকার, এটার বিরুদ্ধে আন্দোলন করছিল। তাদের সংগঠনের উদ্দেশ্য হলো, মানুষ যেহেতু সবাই সমান, সুতরাং কোনো মানুষকে এখানে বন্দী রাখা যাবে না, সবাইকে সমান অধিকার দিতে হবে, কারণ পৃথিবীর বাকি দেশগুলো ধ্বংস হচ্ছে আস্তে আস্তে। এবং জুলিয়ানদের এই সংগঠনের নাম হলো ফিশেস। যেহেতু ফিশেস ইংল্যান্ডের সরকারের বিরুদ্ধে কাজ করছিল, সুতরাং ইংল্যান্ডের সরকার বলে দিয়েছিল ফিশেস দলের কোনো মানুষকে দেখা মাত্র বন্দী করতে। এবং এই কারণে জুলিয়ানের সম্ভব ছিল না যে কোনো ফাঁকা জায়গায় থিওর সঙ্গে আলাপ আলোচনা করার। তাই সে কিছু মানুষ দিয়ে থিওকে কিডন্যাপ করিয়ে নিয়ে এসেছে। জুলিয়ান থিওকে বলে, আমি তোমাকে কিছু টাকা পয়সা দেবো, তার পরিবর্তে তুমি আমাকে একটা ট্রানজিট পেপার জোগাড় করে দাও। ট্রানজিট পেপার কাকে বলে? ট্রানজিট পেপার হলো, সেই সময় ইংল্যান্ডে যেহেতু বিভিন্ন জায়গা থেকে মানুষ ঢুকে আসছিল অবৈধভাবে, সুতরাং ইংল্যান্ডের সরকার ইংল্যান্ডের সব জায়গায় সাধারণ মানুষের অবাধ যাতায়াত বন্ধ করে দিয়েছিল। যার কাছে ট্রানজিট পেপার থাকবে, সেই মানুষগুলো একমাত্র ইংল্যান্ডের বিভিন্ন নিষিদ্ধ এলাকা দিয়ে চলাচল করতে পারে। কারো কাছে যদি ট্রানজিট পেপার না থাকে, সেই মানুষগুলোকে অবৈধ বা ইল্লিগাল হিসাবে ধরে নিয়ে গ্রেপ্তার করে নেওয়া হতো। এবং জুলিয়ানের এই ট্রানজিট পেপারটা দরকার একটা রিফিউজি মেয়েকে বাঁচানোর জন্য, সেই মেয়েটাকে যাতে সে সিকিউরিটি চেক পয়েন্ট পার করে অন্য কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে। এবার প্রশ্ন হলো, জুলিয়ান কেন একটা অচেনা রিফিউজি মেয়েকে বাঁচাতে চাইছে? থিও বেশ চিন্তাভাবনা করার পর সে সিদ্ধান্ত নেয় সে জুলিয়ানকে সাহায্য করবে। সে নিজের পরিচিত একজনের সঙ্গে দেখা করে এবং তার কাছ থেকে কিছু পয়সার বিনিময়ে একটা ট্রানজিট পেপার পেয়ে যায়। থিও সেই ট্রানজিট পেপারটা নিয়ে একটা বাসে জুলিয়ানের সঙ্গে যোগাযোগ করে। এরপর ট্রানজিট পেপারগুলো তাকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর তাদের স্টপ চলে আসে।
থিও জুলিয়ানের বাকি সঙ্গীদের সঙ্গে দেখা করে। সেখানে একজনকে দেখা যায়, এর নাম লিউক, যে জুলিয়ানের দলের অন্যতম সদস্য। সে গাড়ি চালাচ্ছিল, আর সঙ্গে ছিল কি নামে এই মেয়েটা এবং তার মা। কি হলো সেই রিফিউজি মেয়েটা যার জন্য থিও ট্রানজিট পেপার জোগাড় করেছিল। জুলিয়ান আর থিও বাকি সঙ্গীদের সাথে গাড়িতে বসে ফিশেসদের একটা নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে কিকে লুকিয়ে সুরক্ষিত রাখা যাবে। তারা একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। জায়গাটা নির্জন হলেও কেমন যেন একটা বিপদের আঁচ পাচ্ছিল থিও। হঠাৎ দেখা যায় জঙ্গলের পাশ থেকে একটা আগুনে জ্বলতে থাকা গাড়ি রাস্তার মাঝখানে এসে থেমে যায়। লিউক কোনো রকম ভাবে গাড়ির ব্রেক চেপে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই আশেপাশে থেকে অনেক মানুষ একসাথে মারতে চলে আসে তাদেরকে। এত মানুষ একসাথে যে যা হাতে পেয়েছে সবকিছু নিয়ে তাদেরকে মারতে চলে এসেছে। কিন্তু কেন, এর উত্তর পরে পাওয়া যাবে। তারা কোনো রকম ভাবে সেখান থেকে বেঁচে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু লোকগুলো ক্রমশ তাদের গাড়িকে ঘিরে ফেলছিল। এবার কি হবে? লিউক গাড়ির স্পিড বাড়িয়ে সেই এলাকা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু একটা বাইক তাদের পেছন করতে করতে হঠাৎ করে বন্দুক বের করে এবং জুলিয়ানের গলায় গুলি করে দেয়। সব জায়গায় রক্ত ছড়িয়ে যায়। থিও প্রচুর চেষ্টা করে জুলিয়ানকে বাঁচানোর, কিন্তু দুর্ভাগ্যবশত জুলিয়ান মারা যায়। কোনোভাবে তারা সেই এলাকা থেকে পালিয়ে একটা জঙ্গলের মধ্যে জুলিয়ানের মৃতদেহকে দাহ কাজ করে। থিও মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে, কারণ অনেকটা সময় পর সে তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরেছিল, কিন্তু এই সুখের সময়ও খুব তাড়াতাড়ি তার জীবন থেকে হারিয়ে গেল। এরপর তারা একটা গ্রামের মধ্যে সেই ফিশেসদের একটা গোপন স্থানে পৌঁছে যায়। যদিও থিও নিজের জায়গা অর্থাৎ লন্ডনে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু ফিশেস দলের মানুষেরা বলে, তোমার এখন লন্ডনে যাওয়া মোটেও নিরাপদ নয়, তাই একটা রাত এখানে কাটিয়ে যাও। সেখানে থিওর ওপরে নজর রাখে ফিশেস দলের মানুষেরা, কারণ থিও এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি তার কাছে। কিছুক্ষণ পর দেখা যায় কি থিওকে একটা গোয়াল ঘরে ডেকে নিয়ে আসে, কারণ সেই কিছু গুরুত্বপূর্ণ গোপন কথা থিওকে জানাতে চায়। কি জানায় যে জুলিয়ান বলে গিয়েছিল মৃত্যুর আগে যে কোনো বিপদে যদি পড়ো কখনো, তাহলে থিওকেই একমাত্র বিশ্বাস করো, আমার দলের কাউকেও বিশ্বাস করো না। এই জন্য কি থিওর কাছে সাহায্য চায় এবং থিওকে বলে থিও যাতে লন্ডনে ফিরে না গিয়ে তাকে সিকিউরিটি পয়েন্ট পার করতে এবং একটা নৌকা ধরতে সাহায্য করে, যে নৌকা ধরে নদীপথের মাধ্যমে কি একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে যাবে। থিও কিছুই বুঝতে পারে না এই মেয়েটা কি জন্য সাহায্য চাইছে, কার কাছ থেকে বাঁচতে চাইছে এবং কেনই বা নিরাপদ জায়গায় পৌঁছতে চাইছে। আর মেয়েটা এমন কে যে যার জন্য জুলিয়ান এত টাকা পয়সা দিয়ে ট্রানজিট পেপার সংগ্রহ করলো। এখানে দেখা যায় কি নিজের পোশাক খুলতে শুরু করে এবং একটা গোপন ব্যাপার প্রকাশ করে, যেটা থিও বিশ্বাস করতে পারে না। আসলে এই পৃথিবী যখন 18 বছর ধরে কেউ সন্তান জন্ম দিতে পারছিল না, এই মেয়েটা প্রেগনেন্ট ছিল এবং সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য হিউম্যান প্রজেক্ট নামে সেই গোপন সংস্থার কাছে পৌঁছতে চেয়েছিল, যারা কিনা তাকে এবং তার বাচ্চাকে সাহায্য করবে এবং সুরক্ষিত রাখতে পারবে। 18 বছর পর কোনো মহিলাকে প্রেগনেন্ট দেখা একটা অবিশ্বাসের ব্যাপার ছিল থিওর কাছে, এবং থিও বুঝতে পারে যে কেন মেয়েটা নৌকা নিয়ে জলপথে যাওয়ার কথা বলেছিল, কারণ সে তার হবু সন্তানকে নিয়ে জলপথের মাধ্যমে সুরক্ষিতভাবে হিউম্যান প্রজেক্টে পৌঁছতে চায়। এদিকে দেখা যায় রক্ষকই ভক্ষক হয়ে ওঠে, কারণ ফিশাররা সবাই মিলে আলোচনা করছিল এই মেয়েটাকে তাড়াতাড়ি জলপথের মাধ্যমে হিউম্যান প্রজেক্টে না পাঠিয়ে কেননা আমরা নিজেরাই রেখে দেই। বাচ্চারা যখন জন্ম নিবে এই বাচ্চাটাকে আমরা আন্দোলনের মুখ করব, যে আমাদের আন্দোলন এবং আমাদের দল একটা সঠিক পথে আছে এবং এই জন্য আমাদের দলের মধ্যে একজনের বাচ্চা হয়েছে। এটা দেখে আমাদের দলে যোগ দেওয়ার জন্য আরো মানুষ এগিয়ে আসবে। সুতরাং বাচ্চাটাকে হিউম্যান প্রজেক্টের হাতে না দিয়ে বাচ্চাটাকে আমরা নিজেরা রেখে নিই, আমাদের আন্দোলনের স্বার্থে ব্যবহার করব বাচ্চাটাকে। কিন্তু মেয়েটা কারো কথা না শুনে সে জুলিয়ান যেরকম করে তাকে প্ল্যান বলে গিয়েছিল, জুলিয়ানের কথা মতো জুলিয়ানের পথেই চলতে চায়। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, থিও কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। সে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে। সে লুকিয়ে লুকিয়ে লিউক আর তার সঙ্গীর কথাবার্তা শুনে ফেলে এবং জানতে পারে লিউকের আসল উদ্দেশ্য হলো বাচ্চাটাকে নিজেদের দলে রেখে দেওয়া। এবং সাথে থিও আরেকটা গোপন ব্যাপারও জেনে ফেলে, যেটা শুনে সে চমকে যায়। তার প্রাক্তন স্ত্রী জুলিয়ানকে সেদিন ওই লোকগুলো যে মেরেছিল, সেই লোকগুলোকে ওখানে আসতে বলেছিল লিও, কারণ লিও চায়নি যে জুলিয়ান এই মেয়েটাকে বাঁচিয়ে হিউম্যান প্রজেক্টে দিয়ে আসুক। এবং ওই জন্যই অতগুলো লোককে সেদিন ওই রাস্তার মধ্যে ঠিক করে রাখা ছিল যে গাড়িটা যখন আসবে তারা যাতে গাড়িটাকে ঘিরে ধরে জুলিয়ানকে মেরে ফেলে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সেদিন যারা আক্রমণ করেছিল তারা কিন্তু জুলিয়ান ছাড়া আর অন্য কারো কোনো ক্ষতি করেনি, এবং এর থেকে বোঝা যায় প্ল্যানটা লিউকের ছিল। থিও এই কথা শুনে ভয় পেয়ে যায় এবং সরাসরি সেই মেয়েটা এবং তার মাকে সব কথা বুঝিয়ে বলে। তারা তিনজন রেডি হয়ে যায় সেখান থেকে পালানোর জন্য, কিন্তু সবকিছু এতটা সহজ ছিল না, কারণ একদিকে ইংল্যান্ডের আর্মি এবং পুলিশেরা বিভিন্ন রিফিউজিদের খুঁজে বেড়াচ্ছে এবং তারা যদি এই মেয়েটাকে প্রেগনেন্ট অবস্থায় দেখতে পেয়ে যায় তাহলে সাথে সাথে তাকে বন্দি করে নেবে।
আর অন্যদিকে ফিশেস দল অর্থাৎ লিউক এবং তার সঙ্গী সাথীদের ভয়। থিওদেরকে পালাতে হবে খুব সাবধানে। থিও ভোরবেলায় বাকি সবার চোখের আড়ালে একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের তিনজনেরই দরকার ছিল একটা নিরাপদ জায়গা যাতে কেউ তাদেরকে খুঁজে না পায়। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে তো পড়ল, কিন্তু বেশিক্ষণ এই গাড়ির মধ্যে থাকা যাবে না। কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে এবং তারপরে একটা নৌকা জোগাড় করতে হবে। থিও আর কিছু ভেবে না পেয়ে নিজের বন্ধু জ্যাসপারের কাছে যায় সাহায্যের জন্য। থিও জ্যাসপারকে একমাত্র বিশ্বাস করত। থিও জ্যাসপারের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দেয় এবং কে গর্ভবতী দেখে জ্যাসপার অবাক হয়ে যায় এবং সাথে সাথে তার যত্ন নেওয়ার দায়িত্ব নেয়। আচ্ছা, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় যে কি তো গর্ভবতী, কিন্তু সেই বাচ্চাটার বাবাকে? এটার উত্তরটা ভয়ানক, যা পরে জানা যাবে। কিছুক্ষণ পর জ্যাসপারকে দেখা যায় উত্তেজিত হয়ে এসে সে বলে, আমি একটা নৌকার খোঁজ পেয়ে গেছি। রিফিউজি ক্যাম্পের একজন সিকিউরিটি গার্ড যার নাম সাইদ, সে তাদেরকে ভেক্সিল পর্যন্ত নিয়ে যাবে। তারপর ভেক্সিলে ঢোকার পর একটা নৌকার ব্যবস্থা করা হয়েছে। সেই নৌকাটা জলপথের মাধ্যমে কে হিউম্যান প্রজেক্টে পৌঁছে দেবে। পরদিন অনেক সকালে থিও হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। পুরো বাড়িতে অ্যালার্ম বাজছে জোরে জোরে। সিসিটিভি দেখে তারা বুঝতে পারে যে ফিশেসরা তাদের গোপন স্থান জেনে গেছে, যে তারা এখানে লুকিয়ে আছে এবং খুব তাড়াতাড়ি এখান থেকে না পালালে তারা ধরা পড়ে যাবে। তাড়াহুড়ো করে থিও সেই মেয়েটা তার মাকে নিয়ে পালানোর জন্য গাড়িতে বসে যায়। জ্যাসপার তাদেরকে একটা ম্যাপ দেয় এবং বলে, এই ম্যাপের সাহায্যে তোমরা সাইদের সঙ্গে দেখা করবে। থিও জ্যাসপারের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর থেকে লুকিয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে থাকে। জ্যাসপার তখন ফিশেসদের মুখোমুখি হয়ে কথা বলছিল। তারা জ্যাসপারের কাছে থিও আর সেই মেয়েটা সম্বন্ধে জানতে চায়। জ্যাসপার নিজে খুব ভালো করে জানতো যে সে আর বাঁচবে না এবং সেটাও বুঝতে পেরেছিল শুধুমাত্র সে নয়, তার অসুস্থ স্ত্রীকেও নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলবেই ফিশেসরা। সুতরাং সে ফিশেসদের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য নিজের অসুস্থ স্ত্রী এবং পোষা কুকুরটাকে মেরে ফেলে। ফিশেসরা থিও এবং সেই মেয়েটা সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করার পরেও জ্যাসপার যখন কোনো উত্তর দেয় না, শেষ পর্যন্ত ফিশেসরা জ্যাসপারকে গুলি করে মেরে ফেলে। থিও এসব অসহায়ভাবে শুধুমাত্র দেখে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। জ্যাসপারই ছিল জীবনে তার একমাত্র মানুষ, যাকে কিনা সে বন্ধুর মতো দেখত, যাকে সে ভালোবাসত। জ্যাসপারের মৃত্যু তাকে খুব কষ্ট দেয়, কিন্তু এটা দুঃখ বিলাসের সময় নয়। তাই সে তাড়াতাড়ি করে জ্যাসপারের পরামর্শ মনে রেখে সেই মেয়েটা এবং তার মাকে নিয়ে রওনা হয়, যাতে নিরাপদভাবে হিউম্যান প্রজেক্টে পৌঁছতে পারে। এরপর দেখা যায় তারা একটা পুরনো স্কুলে গিয়ে আশ্রয় নেয়। সেখানে কিছুক্ষণ পর তাদের সঙ্গে সাইদের দেখা হয়। সাইদ প্রথমে তাদেরকে রিফিউজি হিসাবে সন্দেহ করলেও থিও যখন জ্যাসপারের কথা বলে তখন সাইদ বুঝতে পারে যে তাদেরকেই তাকে বেক্সিলের ভেতরে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে হবে। সাইদ তাদেরকে বেক্সিলের ভেতরে ঢোকার ব্যবস্থা করে এবং জানায় ভেতরে ঢোকার পর একটা স্ট্যাচুর নিচে মরিচকা নামে একটা মেয়েকে খুঁজে বের করতে হবে। মরিচকা বেক্সিল শহরের মধ্যে তাদের থাকার জায়গার ব্যবস্থা করবে এবং সেই সঙ্গে সাইদ তাদেরকে স্পষ্টভাবে বলে দেয়, তোমরা কিন্তু বেক্সিল শহরে ঢোকার পর রিফিউজি বন্দীদের মতো আচার আচরণ করবে, যাতে বাকি কেউ কোনো সন্দেহ না করে। থিও আর সেই মেয়েটাকে অন্যান্য বন্দী রিফিউজিদের সঙ্গে একটা বাসে তুলে দেওয়া হয়। বাসটা তাদেরকে বেক্সিল রিফিউজি ক্যাম্পে নিয়ে যাবে। মাঝপথে দেখা যায় হঠাৎ করে মেয়েটার পেটে তীব্র ব্যথা শুরু হয়। মেয়েটার মা তাকে শান্ত করার চেষ্টা করে বলে, আর মাত্র একটা দিন কোনো রকমে সহ্য কর, একবার নৌকায় উঠতে পারলেই আমরা পৌঁছে যাব হিউম্যান প্রজেক্টে। বাসটা অবশেষে বেক্সিল রিফিউজি ক্যাম্পে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় অনেক রিফিউজিকে খাঁচায় ভরে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। বাসে একজন পুলিশ আসে এবং সে কিয়ের মাকে কিয়ের থেকে আলাদা করে বাস থেকে নামিয়ে দেয়, কিন্তু থিও আর কি ক্যাম্পের ভেতরে ঢুকতে সফল হয়ে যায়। থিও কিছুই বুঝতে পারে না তার কি করা উচিত, কিন্তু এতটুকু জানে এই মেয়েটাকে সুরক্ষা দেওয়ার জন্য যা যা করার সে সবকিছুই করবে। এরপর সাইদ যেরকম ভাবে বলেছিল মরিচকাকে তারা কিন্তু খুঁজে পেয়ে যায়। মরিচকা তাদের জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করে। ঘরটা ছোট্ট অন্ধকার ঘর, এখানে তাদেরকে রাতটা কাটাতে হবে। তবে কি শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে এবং একসময় লেবার পেন শুরু হয়ে যায়, অর্থাৎ কিয়ের বাচ্চা জন্ম দেওয়ার সময় এসে গেছে। থিও ঘরের দরজা বন্ধ করে এবং কিকে সাহায্য করতে শুরু করে। থিওরও একসময় সন্তান ছিল এবং বাচ্চা ডেলিভারি সম্বন্ধে থিওর কিছু জ্ঞান ছিল। সুতরাং দেখা যায় থিও অন্য কারো উপরে ভরসা না করে সেই মেয়েটার ডেলিভারি করায়। দেখা যায় কি একটা ছোট্ট ফুটফুটে শিশু কন্যাকে জন্ম দিয়েছে। শিশুটার প্রথম কান্নার আওয়াজ শুনে তারা এক অদ্ভুত শান্তি অনুভব করে। মৃত পৃথিবীতে যেন নতুন জীবনের আলো ফিরে এসেছে। আজ 18 বছর পর কোনো এক নবজাতক শিশুর কান্না শুনেছে এই পৃথিবী। পরদিন সকালবেলা কেউ যেন দরজা জোরে জোরে ঠকঠক করছিল। কি তার সন্তানকে গোপন রাখার জন্য একটা চাদর দিয়ে ঢেকে দেয়। সেখানে মরিচকা এবং আরেকজন পুরুষ এসে তাদেরকে বের হয়ে যেতে বলে, কারণ বাইরে হামলা শুরু হয়ে গেছে। কারা হামলা করেছে? ফিশেসরা। তাড়াতাড়ি ফিশেসদের লোকজন এই ঘরের মধ্যে ঢুকে পড়তে পারে। তাদের কথাবার্তার মাঝখানেই সেই লোকটা চাদরে লুকানো কিছু একটা দেখতে পেয়ে যায়। সে যখন চাদরটা সরিয়ে সেই শিশুটাকে দেখে
সে পুরোপুরি অবাক হয়ে যায় এবং লোকটা শিশুটাকে দেখার পর তার হাবভাব দেখে মনে হচ্ছিল লোকটা কিছু একটা করতে চলেছে শিশুটার সঙ্গে। তাই মরিচকা এবং থিও সেই লোকটাকে মেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মরিচকা কিছুক্ষণের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে বের করে যেখানে কি এবং তার সন্তান নিরাপদভাবে থাকতে পারবে। কি জানায় যে তার সন্তানের নাম সে বাজুকা রাখবে, যেটা শুনে থিও খুব খুশি হয়। এই ঘটনার 1 ঘন্টা পর থিও জানতে পারে যে নৌকার খোঁজ পাওয়া গেছে। তাই তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তাদের চারপাশে অনেক গোলাগুলি চলছিল, তার মাঝেই তারা নিজেদের প্রাণকে বাজি রেখে কোনোভাবে পালানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ সেখানে ফিশেসদের লোকজন চলে আসে এবং তাদেরকে ধরে ফেলে। লিউক কি এবং তার সন্তানকে পেয়ে খুব খুশি হয় এবং তাদের দুজনকে সেখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য থিওকে জোর করে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায় তারা। থিও অসহায়ের মতো বসে থাকে, কিন্তু তখনই দেখা যায় ইংল্যান্ডের সরকারের আর্মিরা ফিশেসদের উপর আক্রমণ শুরু করেছে এবং এই সুযোগে থিও এবং মরিচকা নিজেদের গুলির আক্রমণ থেকে বাঁচিয়ে তাড়াতাড়ি দেওয়ালের পেছনে লুকিয়ে পালায়। এই পরিস্থিতির মধ্যেও থিও কিন্তু একাই কি এবং তার সন্তানের খোঁজ করতে শুরু করে। হঠাৎ তার সামনের বিল্ডিংয়ে একটা বড় বিস্ফোরণ ঘটে। থিও সেই বিল্ডিংয়ে কি খোঁজার জন্য ঢুকে পড়ে। ভিতরে ঢুকে থিও যা দেখে তাতে সে শিউরে ওঠে, কারণ আশেপাশে অনেক মানুষ আহত অবস্থায় পড়েছিল। কিছু মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবার কেউ কেউ মরে পড়েছিল। থিও এসব দেখে আরো ভয় পায়, বিশেষ করে কি এবং তার সন্তানের কথা চিন্তা করে। খুঁজতে খুঁজতে ওপর তলা থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। থিও বুঝতে পারে কি এবং তার সন্তান আশেপাশে কোথাও আছে। তড়িঘড়ি করে কান্নার আওয়াজ অনুসরণ করে কিয়ের কাছে পৌঁছে যায় থিও, কিন্তু সেখানে লিউক ছিল। লিউক আক্রমণ করতে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে আরেকটা বিস্ফোরণ ঘটে। অল্পের জন্য কি এবং তার সন্তান বেঁচে যায়, নয়তো এই বোম বিস্ফোরণে তারা দুজনও মারা যেত। তারা ওই বিল্ডিং থেকে বেরোনোর সময় সবাই ওই বাচ্চাটাকে দেখে অবাক হয়ে যায় এবং একই সাথে সবাই খুশি হয় এটা দেখে যে 18 বছর পর কোনো একটা বাচ্চা জন্ম নিয়েছে। এমনকি যেসব সৈন্যরা গোলাগুলি করছিল তারাও যুদ্ধ থামিয়ে সেই বাচ্চাটাকে এক ঝলক দেখার চেষ্টা করে। যদিও পরিস্থিতি খুব খারাপ ছিল, তবুও মানবতার অনুভূতি এখনো পর্যন্ত জীবিত। তাই সবাই একসাথে মিলেমিশে কিছু সময়ের জন্য আশার আলো দেখেছিল সেই বাচ্চাটাকে দেখার পর। কিন্তু হঠাৎ আবার আক্রমণ শুরু হয়ে যায়। থিও কোনোভাবে কি এবং তার সন্তানকে সেখান থেকে নিরাপদভাবে বের করে এবং মরিচকার সাথে আবার দেখা করে। শেষ পর্যন্ত মরিচকা তাদেরকে একটা পথ অনুসরণ করে একটা নৌকায় বসিয়ে দেয় এবং নদীর অন্য পারে পাঠিয়ে দেয়, যেখানে হিউম্যান প্রজেক্টের জাহাজ কি এবং তার সন্তানকে সঙ্গে নিয়ে যাবে। তারা নদীর মাঝখানে সেই জাহাজের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ কি দেখতে পায় যে সেই নৌকার মধ্যে অনেক রক্ত। সে বুঝতে পারে থিও গুলি খেয়ে গভীরভাবে আহত হয়েছে, যদিও সে কিছু সাহায্য করতে পারে না। ধীরে ধীরে দেখা যায় থিও জ্ঞান হারাতে থাকে। চারপাশে শান্ত পরিবেশের মাঝে কি তার সন্তানকে নিয়ে নৌকায় একা বসে থাকে। কিছুক্ষণ সময় পর হিউম্যান প্রজেক্টের জাহাজ এসে পৌঁছায়। কি খুশি হয়ে থিওকে ডাকতে থাকে, কিন্তু থিও আর সাড়া দেয় না। সম্ভবত থিও আর বেঁচে নেই, কিন্তু বেঁচে রইল পৃথিবীর ভবিষ্যৎ, পৃথিবীতে একমাত্র জীবিত বাচ্চা। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। এবার প্রশ্ন আসে, এই বাচ্চাটার বাবাকে? যদিও এই প্রশ্নের উত্তর সরাসরিভাবে মুভির মধ্যে দেওয়া হয়নি, তবুও বোঝা যায় কি এবং তার মা যেহেতু রিফিউজি ক্যাম্পে ছিল, আর রিফিউজি ক্যাম্পে শরণার্থীদের ওপর প্রচন্ড অত্যাচার, ধর্ষণ এই সমস্ত কিছু চলতে থাকতো। শুধুমাত্র সৈন্যরাই ধর্ষণ অত্যাচার করতো না, রিফিউজি ক্যাম্পে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে ওখানে একসাথে ছিল, তাদের মধ্যেও কিন্তু মারামারি, খুন, ধর্ষণ এগুলো চলতেই থাকতো। সুতরাং এটা সম্ভব কিকে সেই রিফিউজি ক্যাম্পে যে বা যারা ধর্ষণ করেছে বা যাদের সঙ্গে কিয়ের শারীরিক সম্পর্ক হয়েছে, হতে পারে তাদের মধ্যে কেউ একজন হলো কিয়ের সন্তানের বাবা। মুভিটা একটা ইউনিক কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।